একে একে আসলে তারারা খসে পড়ছেন। আমরা লুকা মদ্রিচকে দেখলাম, এরপরে আমরা দেখলাম নেইমার জুনিয়র, তারপরে ক্রিস্টিয়ানো রোনালদো গেল রাতে বিদায় নিলেন, হয়তোবা এটাই তার শেষ বিশ্বকাপ। 2010-এর স্পেনের একটা ভাইব এই টিমটার শুরু থেকে আছে, কারণ লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে ভাবা হচ্ছিল যে তারা আসলে কোথায় থামবেন বলা খুব মুশকিল। তবে রোনালদো যেহেতু ঘোষণাই দিয়েছেন যে দিস ইজ গোয়িং টু হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ, সো এই কারণে এটা নিশ্চিত করে বলা যায় যে রোনালদোর এটি শেষ বিশ্বকাপ। কালকের ম্যাচ শেষে রোনালদোর কান্না আমার ধারণা যে পৃথিবীর সমস্ত দর্শককে ছুঁয়ে যাওয়ার কথা যারা খেলা দেখেছে। ফুটবলের গ্যালাক্সি থেকে একে একে ঝরে পড়ছে তারকারা। 2026 বিশ্বকাপ যেন আক্ষরিক অর্থেই তারা খসার মেলা। লুকা মদ্রিচ, নেইমার জুনিয়র আর তারপর ক্রিস্টিয়ানো রোনালদো একে একে বিদায় নিলেন সবাই। টিকে আছেন লিওনেল মেসি, মোহামেদ সালাহ। আটলান্টার মাঠ থেকে বিদায় নেবেন দুজনের যে কোনো একজন। তারা খসার মেলায় কার অবস্থান কোথায়? মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবস্থানই বা কতটা পোক্ত? শ্বাসরুদ্ধকর ম্যাচটাই হয়তোবা হতে যাচ্ছে মিশর ভার্সেস আর্জেন্টিনার ভেতরে। তবে পরিষ্কারভাবে আর্জেন্টিনাকে ফেভারিট ধরতেই হচ্ছে, তার কারণ এই পর্যায়ে অর্থাৎ বিশ্বকাপের এই লেভেলে আর্জেন্টিনার অভিজ্ঞতা, লিওনেল মেসি ফ্যাক্ট এবং সেই সঙ্গে আর্জেন্টিনা দলটার লিগ্যাসি। এই সব প্রসঙ্গ নিয়ে আমাদের আজকের আলোচনা। সেই সঙ্গে পর্তুগাল ভার্সেস স্পেন ম্যাচটা নিয়েও কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, স্বাগত আপনাকে খেলা যোগে। যেটা একেবারে আমরা শুরুতে বলছিলাম যে একে একে আসলে তারারা খসে পড়ছেন। আমরা লুকা মদ্রিচকে দেখলাম, এরপরে আমরা দেখলাম নেইমার জুনিয়র, তারপরে ক্রিস্টিয়ানো রোনালদো গেল রাতে বিদায় নিলেন, হয়তোবা এটাই তার শেষ বিশ্বকাপ। খুব স্বাভাবিকভাবে চিন্তা করলে সেটাই বলতে হবে। আক্ষরিক অর্থেই কি এই ওয়ার্ল্ড কাপটা তারা খসার মেলা হতে যাচ্ছে? বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন বিদায় নিচ্ছে, লিওনেল মেসিরও হয়তোবা এটাই শেষ বিশ্বকাপ যদি তিনি চ্যাম্পিয়ন হনও। সো আলটিমেটলি কি টোটাল ফুটবল সিনারিওটাই কি এই বিশ্বকাপের পর চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ নতুন একটা জেনারেশন ইন্ট্রোডিউস হবে এরপরে? আমার তো মনে হচ্ছে তাই, মানে একটা ট্রানজিশন তো হবেই। সিনিয়র বা আপনি যাদের কথা বলেন তারা আসলে ব্যাটনটা তুলে দিচ্ছে নতুনদের কাছে। এই ওয়ার্ল্ড কাপে তো আমরা নতুন অনেককেই পাচ্ছি, ধরুন ইয়ামাল বা ওলিস, এটা তো আগে থেকেই ছিল। এর বাইরেও অনেকেই নজর কাটছেন। বাট ওভারঅল ইয়াস, প্রথমত হচ্ছে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে ভাবা হচ্ছিল যে তারা আসলে কোথায় থামবেন বলা খুব মুশকিল। তবে রোনালদো যেহেতু ঘোষণাই দিয়েছেন যে দিস ইজ গোয়িং টু হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ, সো এই কারণে এটা নিশ্চিত করে বলা যায় যে রোনালদোর এটি শেষ বিশ্বকাপ। কালকের ম্যাচ শেষে রোনালদোর কান্না আমার ধারণা যে পৃথিবীর সমস্ত দর্শককে ছুঁয়ে যাওয়ার কথা যারা খেলা দেখেছে। সে হতে পারে রোনালদো হেটার, বাট স্টিল রোনালদোর এইভাবে চলে যাওয়া, যদিও কালকের ম্যাচটা ছিল খুবই, আমি বলবো অনেকের কাছে খুব বোরিং। যারা নিউট্রাল দর্শক ছিলেন, আমি নিজেও দেখছিলাম যে দুটো দলই আসলে খুব তেমন কোনো কিছু করার যে প্রেস করছিল তা মনে হচ্ছিল না, স্পেশালি রোনালদো বা পর্তুগালের দিক থেকে। তবে আমি যদি শুধু পার্টিকুলারলি রোনালদোর কথা বলি, তাহলে আসলে তিনি এই ম্যাচে বেটার পারফর্ম করেছেন দ্যান দ্য প্রিভিয়াস 4 ম্যাচেস। তিনি আসলে মনে হয়েছে যে আসলেই তিনি অনেক নিচে নেমে খেলছিলেন, উপরে উঠছিলেন, অনেক বেশি নিবেদিত মনে হচ্ছিল। হি সিরিয়াসলি ওয়ান্ট টু ডু সামথিং ফর হিজ টিম, এবং তার টিমমেটরাও যে দূরত্বের কথা বলা হচ্ছিল সেটাও মানে আস্তে আস্তে যেন কমে এসেছিল অন্তত এই ম্যাচে। বাট ফাইনালি এভরি গুড থিংস হ্যাজ কাম টু এন্ড, সো কোথাও না কোথাও সবাইকে থামতে হয়, সব কিছু শেষ হয়। আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালেরও এটাই শেষ। বাট অফকোর্স হি উইল কন্টিনিউ প্লেয়িং উইথ হিজ ক্লাব ইন সৌদি প্রো লিগ, বাট আপাতত তো বাকি সব কিছু থেকে তার বিদায় বলাই যায় নিঃসন্দেহে। কিন্তু এই মুহূর্তে আসলে যদি আমরা স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচটা কথা বলি, 2010 বিশ্বকাপের কথাই বারবার মনে আসছে। সেখানে আসলে স্পেন যেভাবে খেলেছিল, যে প্রতিপক্ষ যেমনই হোক, প্রতিপক্ষ দুর্বল হোক কিংবা শক্তিশালী হোক, সবার বিপক্ষে 1-0 গোলের জয়, এর চেয়ে বেশি কিছু হয়তোবা তাদের প্রয়োজন। এবং এভাবে খেলে খেলে আলটিমেটলি তারা ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত জিতে নেয়। এবারের স্পেন দলটাকে কি ঠিক একই গতিতে বা একই রিদমে এগোচ্ছে বলে মনে হচ্ছে, স্পেশালি এই পর্যায়ে এসে? মানে অফকোর্স 2010-এর স্পেনের একটা ভাইব এই টিমটার শুরু থেকে আছে, কারণ 2010-এর দলটা ধরেন কি শক্তিশালী দিক ছিল, সেটা হচ্ছে যে অনেক তারকা ছিল, অনেক কিছু ছিল। এর বাইরেও তারা যেটা খেলার মাঠে যেটা করতো, ধরুন প্রচণ্ড রকম বল পজিশন রেখে খেলতো, মাঝমাঠ পুরোটা নিজেদের দখলে রাখতো, এবং সেইভাবেই তারা নিজেদের মধ্যেই অনেক পাস আদান প্রদান করতো, এবং ফাইনালি তারা আপনি যেটা বলেন এক্স্যাক্টলি খুব মিনিমাম মার্জিনে তারা জয় নিয়ে মাঠ ছাড়তো। এবং এই দলটার মধ্যেও এই টেন্ডেন্সি আছে, বল পজিশন রাখা নিজেদের, প্রচুর পাসের আদান প্রদান করা, এবং একেবারে শুধুমাত্র আমরা যদি দেখি যে তারা, তবে এই ওয়ার্ল্ড কাপে একটা যেটা চেঞ্জ হচ্ছে লামিন ইয়ামাল,
লামিন ইয়ামালের চেঞ্জটার রিজন হচ্ছে আপনি যদি দেখেন স্পেনের ম্যাক্সিমাম আক্রমণ সব রাইট উইং দিয়ে, তারা প্রত্যেকটা বল ঢোকার চেষ্টা করে রাইট উইং দিয়ে, বারবার সেদিক দিয়ে তারা ইয়ামালকে বলের যোগান দেওয়ার চেষ্টা করেছেন এবং তাকে ব্লক করার কারণে কিন্তু স্পেনের দেখবেন যে পুরো ম্যাচে তাদের গোল পেটে বেশি স্ট্রাগল করতে হয় এবং কালকের ম্যাচেও তাই হয়েছে। পর্তুগাল যতক্ষণ পেরেছে আসলে ইয়ামালকেই আটকে রেখেছে এবং ইয়ামালের ওই দিক দিয়ে একদম সলিড ডিফেন্স ছিল, ফলে তারা ঢুকতে পারছিল না, স্পেনে গোল পাচ্ছিল না। অ্যান্ড ফাইনালি একেবারে শেষ মুহূর্তে আসলে যে গোলটা হয়েছে আমি বলবো ওটা বেশ কুইক প্রেজেন্স অফ মাইন্ড ফ্রম স্প্যানিশ টিম, দ্রুত একটা ফ্রি কিক নিয়ে সেখান থেকে তারা গোল আদায় করে নিয়েছেন। কিন্তু ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমার তো মনে হয় যে তাই 2010-এর স্পেনটার একটা ভাইব এই দলে আছে এবং এই দলটাও যদি দেখেন মাঝবার নিয়ন্ত্রণ করে খেলতেই পছন্দ করে। সামনে নিশ্চয়ই আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্পেনের জন্য। পর্তুগাল তো বিদায় নিলই, তাদের আর নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে চিন্তা করতে হচ্ছে না আপাতত। কিন্তু স্পেন আসলে যেভাবে খেলেছে এবারের ওয়ার্ল্ড কাপে 6টা ম্যাচে তারা ক্লিন শিট ধরে রেখেছে, সেটা যদি আমরা সময়ের হিসাব ধরি 10 ঘন্টা 9 মিনিট ধরে তারা কোনো গোল হজম করেনি। এরকম একটা দল আমরা সবসময় বলি যে স্ট্রাইকাররা ম্যাচ জেতান আর ডিফেন্ডাররা জেতান টুর্নামেন্ট। সো ডিফেন্স স্পেনের সফল আমরা বলতেই হবে। সেক্ষেত্রে এই ওয়ার্ল্ড কাপে স্পেনের সম্ভাবনাটা আসলে কতটা? না, প্রথমত হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে তারা এখনো কোনো গোল হজম করেনি এবং প্রবাবলি একমাত্র দল, ইয়াস একমাত্র দল তারা এখন, আর্জেন্টিনাও গোল খাইছে, ফ্রান্স গোল তো খাচ্ছে, সবাই গোল খাইছে, বাট স্পেন এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি এবং এটা ছিল তাদের ওয়ান অফ দ্য, আমি বলবো যে টাফেস্ট ম্যাচ যদি আপনি স্পেনের যাত্রাটা দেখেন। রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়ার সঙ্গে তারা একেবারে অনায়াস এবং সহজ জয় পেয়েছে, কিন্তু পর্তুগালের সঙ্গে ম্যাচটা বেশ হাই ইন্টেন্সিটি হওয়ার কথা ছিল বা মনে করা হচ্ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। সেই চ্যালেঞ্জটাও তারা খুবই প্রফেশনালি উতরে গেছে, বিকজ দে হ্যাড দ্যাট কনফিডেন্স যে তারা যদি তাদের মতো করেই খেলেন 90 মিনিটসের পরে বা আগে হলেও তারা একটা গোল নিজেদের মতো করে বের করে নেবেন এবং ঠিক সেই কাজটাই করেছেন। যখনই দেখলাম এক্সট্রা টাইমের রেফারি এরকম জানালো 6 মিনিট, ঠিক এই সময় তারা একটা গোল দিয়ে দিল। এখন দেখেন স্পেনের সামনের রাস্তাটা কে, ধরুন সামনে আছে বেলজিয়াম, যারা একটু আগে ইউএসএকে 4-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে, কিন্তু আপনি যদি ওভারঅল বেলজিয়ামের খেলা দেখেন তাহলে আসলে স্পেনকে আপনি এই পর্তুগাল ম্যাচের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে রাখবেন এবং এরপরে বেসিক্যালি স্পেনের আসল পরীক্ষা যেটাতে তাদের পড়তে হবে আইদার ফ্রান্স বা মরক্কোর সঙ্গে সেমিফাইনাল। সো স্পেনের তো সেমিফাইনাল পর্যন্ত তো নিশ্চিত, সেমিফাইনাল যখন একটা দল যায় দেন ইট বিকামস আ 50-50 ম্যাচ এবং তখন আসলে আর ফেভারিট বলে কিছু থাকে না, তখন আসলে ওই পার্টিকুলার ডেতে যে কারো ম্যাচ হয়ে যায়। এখন স্পেন অবশ্যই এই দিক থেকে যদি সেমিফাইনালে যায় ওই দিক থেকে ফ্রান্স মরক্কো থেকে একটা দল আসার কথা এবং সেইটা ম্যাচটা আসলে ডিসাইড করে দেবে স্পেনের যাত্রাটা কত দূর যাচ্ছে। নিঃসন্দেহে আমরা যদি পর্তুগাল নিয়ে একটু কথা বলি, পর্তুগালের এই দলটার ভেতরে অনেক বেশি সম্ভাবনা অনেকে দেখছিলেন। আমরা জানি যে এর আগে ব্রুনো ফার্নান্দেজ থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা যদি আমরা বাদও দেই, ক্লাব লেভেলে অনেক তারকা ফুটবলার এই পর্তুগাল দলটাতে রয়েছে, কিন্তু তারপরও পর্তুগালের এই দলটার ভেতরে সিনক্রোনাইজেশনের একটা অভাব নিয়ে সমালোচনা রয়েছে। রোনালদোর সঙ্গে বাকিদের বোঝাপড়া, সেটা নিয়ে একটা সমালোচনা রয়েছে, কিন্তু ইতিহাসও বলছে আসলে যে নকআউট ম্যাচ যে 8টা ম্যাচ পর্তুগাল খেলেছে তার মধ্যে 6টাতেই তারা হেরেছে, অর্থাৎ ইতিহাস আসলে খুব বেশি তাদের সঙ্গে নেই। তারপরও পর্তুগালের সম্ভাবনাটা যে আমরা দেখছিলাম সেটা আসলে কতটা বাস্তবতা? সেটা আসলে বাস্তবতাই ছিল বিকজ অফ পর্তুগালের এই মাঝমাঠ। বিশ্বকাপের আগে থেকেও তো আমরাই বলছিলাম যে পর্তুগালের মিডফিল্ড এই ওয়ার্ল্ড কাপের বেস্ট, ইভেন বেটার দ্যান স্পেন অর এনি আদার টিম। মুশকিলটা হলো যে তারা প্রথম ম্যাচে যখন কঙ্গোর সঙ্গে বেশ স্ট্রাগল করলো এবং তখন আসলে বোঝা গেল এই দলটার আসলে প্রবলেমটা কোথায়। মেইন প্রবলেম হয়ে দাঁড়ালো তখন ক্রিস্টিয়ানো রোনালদো, যে তিনি আসলে এই দলটার সাফল্যের পথে বোঝা কিনা এরকম প্রশ্ন ওঠা শুরু করলো। কিন্তু রোনালদো সেটা আসলে পরের ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে অফকোর্স পর্তুগাল এবং তিনি পারফর্ম করেছেন। কিন্তু আমার মনে হচ্ছে ওভারঅল এই ওয়ার্ল্ড কাপে যে আপনি যেটা বলেছেন একদমই তাই, সিনক্রোনাইজেশন, দলের মধ্যে কেমিস্ট্রি, বোঝাপড়া এবং টিম সিলেকশন একটা বড় গোলমাল করেছেন কোচ রবার্তো মার্টিনেজ। এখানে তিনি আসলে এখানে আমার মনে হয় তার যথেষ্ট গাটস দেখাতে পারেননি দল সিলেকশনের ক্ষেত্রে। এবং কালকের ম্যাচটাও যদি আপনি দেখেন তিনি আসলে ধরে নিয়েছিলেন রোনালদো শেষ ম্যাচ, তো তাকে 90 মিনিট পর্যন্ত খেলতে হবে। দলের জেতার যদি চিন্তা থাকতো তাহলে আগের ম্যাচের তারা ম্যাচ উইনার গনসালো রামোসকে তিনি নামালেনই না, যে জায়গাটাই রোনালদোর জায়গায় অবভিয়াসলি আমি তো মনে করি যে অফকোর্স রামোসকে সাব করা উচিত ছিল, রোনালদোকে তুলে হোক বা অন্য কারো জায়গাতে হোক, কিন্তু তিনি সেটা করেননি এবং এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। এবং পুরো টুর্নামেন্ট জুড়ে তার এরকম টিম সিলেকশন, আপনি যদি দেখেন ব্রুনো, বার্নার্ডো, এদেরকে তিনি আসলে ঠিক কীভাবে ইউজ করবেন সেটা যেন তিনি নিশ্চিত ছিলেন না। তারা ক্লাবে যেভাবে স্বতঃস্ফূর্ততা নিয়ে খেলেন এখানে সেটা হয়নি। এবং যদি একটা টিমের মধ্যে ধরুন ব্রুনোর সঙ্গে লেটসে রোনালদোর কোনো
পার্সোনাল ক্ল্যাশও থাকে, কে কিভাবে কথা বলবে, সেটা কিভাবে দূর করবে মাঠে, সেটা যেন বোঝা না যায়, সেটার কাজটা নিশ্চিত করার দায়িত্ব ছিল কোচের, এবং এক্ষেত্রে কোচ পুরোপুরি ফেল হয়েছে। এবং অফকোর্স ফুটবল ইজ আ কোচেস গেম, এবং রবার্টো মার্টিনেজ তিনিও জানেন যে তিনি আগেই বলেছিলেন এটি দ্য লাস্ট বিশ্বকাপ, মানে বিশ্বকাপের পর তিনি চলে যাবেন দায়িত্ব ছেড়ে। ফলে তিনিও আমার কাছে মনে হয়েছে খুব বেশি আর দায়বদ্ধতা বোধ করেননি, তিনি খুব সেফ খেলেছেন যে আচ্ছা রোনালদো হচ্ছে এই দলটার বড় তারকা, ওকে খেলালে আমার বাকিদের মুখ বন্ধ হবে, এবং তিনি সেটাই করে গেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। নিঃসন্দেহে আমরা পর্তুগাল ম্যাচ থেকে আসলে একটু আর্জেন্টিনার ম্যাচেও আসি। আজকে রাত 10টায় আর্জেন্টিনার সঙ্গে মিশরের ম্যাচটা, প্রেডিকশন বলছে 69% চান্স আর্জেন্টিনার, আগের সব পারফরমেন্স অ্যানালাইসিস সব কিছু মিলিয়ে সেটাই মনে বলা হচ্ছে। কিন্তু এরকম লেভেলে আসলে আর্জেন্টিনা যতই কনসিস্টেন্ট পারফর্ম করুক, একটা ভুল আসলে কতটা মাসুল গুনতে হতে পারে আর্জেন্টিনার মতো দলের ক্ষেত্রেও, সেটা আমরা লাস্ট রাউন্ড অফ 32-তে দেখেছি। কেবো ভার্দের সঙ্গে আর্জেন্টিনার আমার মনে হয় যে কেউই এটা প্রস্তুত ছিল না, আর্জেন্টিনা নিজেরাও ভাবে নাই এইরকম একটা সারপ্রাইজ তাদের জন্য ওয়েট করছে। ফলে এক্স্যাক্টলি তাই, ধরেন আপনি কেবো ভার্দের ম্যাচের আগেও কাগজে কলমে এরকমই, আপনি যদি তখনও পার্সেন্টেজ দেখতেন হয়তো এরকমই থাকতো 69% আর্জেন্টিনা। যে তারা যে এইরকমভাবে চমকে দেবে আর্জেন্টিনাকে, এটা একেবারে এক্সপেক্ট করা যায় নাই। এবং সেই ম্যাচটা আর্জেন্টিনার জন্য ভালো হয়েছে, স্কালোনি বুঝতে পেরেছেন তার দলের ফাঁক ফোকরগুলো কোথায়, এবং আর্জেন্টিনার জন্য টেনশন এখন আসলেই ডিফেন্সে, কারণ কেপ ভার্দে 2টো গোল করেছে, জর্ডানের কাছে আর্জেন্টিনা 1টা গোল হজম করেছে। ফলে এটা তো অবশ্যই চিন্তার এগেনস্ট মিশর, সেখানে যখন আরও লিথাল ফিনিশার থাকেন, কেপ ভার্দে যদি আরেকজন বেটার ফিনিশার থাকতো এই ম্যাচটার রেজাল্ট যে কোনো দিকে যেতে পারতো। এখন ধরেন এখানে আছে আমরা মোসালার কথা বলছি, আর মারমুশ দুর্দান্ত ফর্মে আছেন, প্রত্যেক বেশ একাধিক গোল তিনি করেছেন এই টুর্নামেন্টে। ফলে সেই জায়গাটাই ফিনিশিংয়ে কেপ ভার্দের চেয়ে আরও বেটার পজিশনে থাকবে হচ্ছে মিশর, এবং আশুর বলে তাদের আরও একজন স্ট্রাইকার আছেন, এবং তারা যে ফরমেশনে খেলে 4-2-3-1, তার সামনে একেবারে জিকো থাকেন। এদিক থেকে আর্জেন্টিনার জন্য টেনশন হচ্ছে যে এই ডিফেন্সের জায়গাটায়, যদিও এই ম্যাচে সুখবর আছে যে রোমারো ফিট হয়ে গেছে, লিসান্দ্রো খুবই ভালো করছেন, কিন্তু স্টিল ধরুন আমার মনে হয় যে ব্যাকে 2টো লেফট এবং রাইট ব্যাকে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খেলানো হচ্ছে, কখনো মেদিনাকে দেখছি, এই পাশে মলিনা, ওই পাশে মন্টিয়াল ঘুরে ফিরে নামছেন। তবে এই ম্যাচে প্রবাবলি তাগলিয়াফিকাকে আবার শুরু থেকে দেখা যাবে, সেইটা হলে আর্জেন্টিনা ডিফেন্স ওয়াইজ আরেকটু বেটার শেপে থাকবে। কিন্তু আর্জেন্টিনার তো একটু ইনজুরি কনসার্নও আমরা শুনতে পাচ্ছি, মেদিনা এবং নিকো গঞ্জালেস ফার্নান্দেজেরও একটা ক্র্যাম্পের সমস্যা ছিল। হ্যাঁ, সমস্যা ছিল, সেটা কাটিয়ে উঠেছে, কিন্তু নিকো গঞ্জালেসের হ্যামস্ট্রিং আছে, মেদিনার ইনজুরি আছে। সো সেই জায়গাটাই ওই তো মেদিনার জায়গায় তাহলে তিনি মলেনাকে স্টার্ট করাবেন, বা তাগলিয়াফিকো যেহেতু এখন ফিট আছে তাকে হয়তো খেলাবেন, আর নিকোকে তো তিনি আসলেই সাব হিসেবেই নামান। কিন্তু এই ম্যাচে আমার মনে হয় লো সেলসও সেই জায়গাটা নেবেন, এবং লো সেলসও যে পারফর্ম করেছিলেন তারপর তাকে রাউন্ড অফ 32-তে না নামানোটাই খুবই সারপ্রাইজ করেছে। ফলে আর্জেন্টিনার আসলে প্লেয়ার ব্যাকআপ দুর্দান্ত, বিশাল এক বেঞ্চ আছে স্কালোনির হাতে। এখন ইজিপ্টের সঙ্গে ধরুন আসলে আর্জেন্টিনার স্ট্র্যাটেজিটা কী হবে, আমার মনে হয় কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা যেভাবে খেলেছে অনেকটা একই স্টাইলে খেলবে, বরং এই দলটা আরও বেশি ডিফেন্সিভ লো ব্লকে যাবে কেপ ভার্দের চেয়ে। কেপ ভার্দে কিন্তু খুব বেশি ডিফেন্সিভ মানে নিচে নেমে ছিল না, তারা বড় উপরে উঠেই খেলেছে, এক্সপেকটেশন ছিল যে তারা হয়তো বা লো ব্লকে খেলবে, কাউন্টার করেছে অনেকগুলো। ইজিপ্ট আবার একেবারেই ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে তারা খেলে না এই টুর্নামেন্টে, যদিও তারা রাউন্ড মানে ফার্স্ট রাউন্ডে 2টো ড্র করেছে, কিন্তু স্টিল আমার মনে হয় যে এই দলটা স্পেস দেবে আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে, আর স্পেস পেলে মেসি এবং আর্জেন্টিনা যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা তো আমরা প্রমাণ জানি। এবং আর্জেন্টিনার কনসিস্টেন্সি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, লাস্ট 10টা বিশ্বকাপ ম্যাচে তারা অন্তত 2টো করে গোল করেছে, এই কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিফেন্স নিয়ে যদি আমরা কথা বলছি, সেই ল্যাকিংসটা আসলে অ্যাটাকিং লাইনটা কতটা কাটিয়ে উঠতে পারবে, লিওনেল মেসি ছাড়া আসলে কতটা কার্যকর অ্যাটাকিং থার্ড রয়েছে আর্জেন্টিনার? রাইট, দ্যাটস দ্য কোশ্চেন। তবে আর্জেন্টিনার আসলে ধরেন এই দলটা যত বিশ্বকাপ যাচ্ছে তত বেশি আমার কাছে মনে হয় আরও বেশি সবাই সবার রোলটা আরও পরিণতভাবে ব্যবহার করতে পারছে, এবং এখনও এটা খুবই ট্রু যে আমাদের 2 মেন স্ট্রাইকার লেটসে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, তারা আসলে ঠিকঠাক পারফর্ম করতে পারেননি। কিন্তু হু নোজ আজকের ম্যাচে হয়তো স্পেশালি আলভারেজ এবং মার্টিনেজ এতদিন ধরে নিষ্প্রভ থাকার মতো ফুটবলার না, তারা ধরুন লাস্ট সিজন যেভাবে কাটিয়েছে তাদের যার যার ক্লাবে, ফলে এইখানে তাদের দুজনেরই আসলে অপরচুনিটি থাকবে, যেই সুযোগ পাবে শুরুতে হয়তো কোচ মার্টিনেজের উপরে আস্থা রাখছেন, বাট আজকে আলভারেজকে আগে নামালেও অবাক হবো না, এবং সেক্ষেত্রে দেখা যাবে ম্যাচটা আসলে তিনি তার করে নিতে পারবেন। এবং এগেইন এরকম ম্যাচে যেটা হয় মেসির উপর বাড়তি ফোকাস থাকে, এবং বাকিদের একটা প্রবলেম আমরা যেটা দেখছি, 2টো উইং থেকে বা ফ্রন্টে যারাই খেলছেন সবাই ঘুরে ফিরে নিজেরা বল স্কোর করার বা শট নেওয়ার পজিশনে থাকলেও মেসিকে পাসটা দিচ্ছেন। সো সেইটাই হচ্ছে আসলে মেইন রিজন ওয়ান অফ দ্য যে বাকিরা গোল করছেন না বা করতে পারছেন না। এবং লিওনেল মেসি তো আসলে
এই বিশ্বকাপে যেহেতু তিনি গোল্ডেন বুটের লড়াইও আছেন, এই ম্যাচেও হয়তো তিনি গোল করে সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন। তবে অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে বাকিদের জন্য জ্বলে ওঠার ম্যাচ এইটাই, কারণ এরপরে আসলে আর্জেন্টিনার আরও বেশি টাফেস্ট অপোনেন্ট এবং আরও শেষের দিকে চলে যাবেন, তখন এক্সপেরিমেন্ট বা আপনি অনেক কিছু করতে চাইলেও ঝুঁকি নিতে পারবেন না। বাট এই ম্যাচে সে অপরচুনিটি থাকবে এবং আমি বিলিভ করি যে আজকে মেসি ছাড়া অন্যরাও আসলে এগিয়ে আসবে এবং গোল করবে। নিঃসন্দেহে যেটা আসলে শুরুতে বলছিলাম যে লিজেন্ডরা একে একে বিদায় নিচ্ছেন, এই ম্যাচটাতেও মোহাম্মদ সালাহ অথবা লিওনেল মেসি যে কোনো একজন বিদায় নেবেন। সেই বিষয়টা আসলে কতটা প্যাথেটিক ফুটবল প্রেমীদের জন্য যে একটা এই জেনারেশনটা শেষ হয়ে যাচ্ছে, এবং বিশেষ করে একটা আফ্রিকান টিমের এগেনস্ট আর্জেন্টিনার পারফরমেন্স খুবই ভালো। এই টুর্নামেন্টেই তারা দুটো আফ্রিকান দলকে হারিয়ে এসেছে, সেটাও একটা প্লাস পয়েন্ট আর্জেন্টিনার জন্য কিনা? না, বা সেটা তো অবশ্যই। আর একটু ইজিপ্টের কথা আসলে আলাদা করে বলতে হয়। তারা ধরুন যে আফ্রিকান দলগুলোর মধ্যে তারা বোধহয় পঞ্চম দল যারা কোয়ার্টার ফাইনালে যাওয়ার চেষ্টা করছে ফুটবল ইতিহাসে। ফলে এই দলটা যে এত ভালো করবে এবং সেটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে মো সালাহকে। গত ম্যাচেও অ্যাসিস্ট করেছেন এবং সবচেয়ে বড় কথা মো সালাহ 120 মিনিট বা 90 মিনিটস খেলার মতো ফিট হয়েছেন, তিনি খেলেছেন। কিন্তু আজকে অবভিয়াসলি কাউকে না কাউকে তো থামতেই হবে। এবং মো সালাহ এবং লিওনেল মেসির ন্যাশনাল টিমের জার্সিতেই প্রথম দেখা হচ্ছে, তারা কখনো জাতীয় দলের মুখোমুখি হয়নি। ক্লাব ফুটবলে লিভারপুল বার্সেলোনার সময় মো সালাহর সঙ্গে মেসির সম্ভবত দেখা হয়েছিল এবং সেটা মেসি জিতেছেন। সো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম অফকোর্স। এবং মো সালাহর ধরুন ওই যে একটা জেনারেশনকে তিনি প্রথমত অনুপ্রাণিত করে গেলেন, অ্যাট দ্য সেম টাইম আফ্রিকা যেভাবে ফুটবলে আমি বলবো এই ওয়ার্ল্ড কাপেই 10টা আফ্রিকান টিমের মধ্যে 9টা রাউন্ড অফ 32 এসেছে এবং মরক্কো তো এখন আফ্রিকার মানে পরপর দুটো বিশ্বকাপে আফ্রিকান কন্টিনেন্ট থেকে পারফর্ম করে এসেছে সেমিফাইনালে। সো অদূর ভবিষ্যতে আফ্রিকা থেকে যে আসলে ধরুন লাতিন এবং ইউরোপের বাইরে কাপ যদি যায় সেটা আফ্রিকাতে যেতে পারে এবং সেখানে ওই শুধু মরক্কোর নয়, এখন আরও বাকি দল ধরুন ইজিপ্টের মতো দল, এখন মো সালাহর অফকোর্স এই লেগাসি তারা ক্যারি করতে চাইবে সামনের দিনগুলোতে, যেটা আরও 4 বছর তারা সময় পাবে এবং দে উইল কাম ব্যাক স্ট্রঙ্গার। কিন্তু মো সালাহর মতো প্রলিফিক স্ট্রাইকার এবং মো সালাহর মতো এখনও যে তিনি কত দুর্দান্ত ফিনিশার এবং তার স্ট্রাইকার ইনস্টিংক্ট, সেইটা আসলে ম্যাচে প্রতি ম্যাচেই পার্থক্য করে দিয়েছে ইজিপ্টকে। সো আজকে আমার মনে হয় ব্যাটলটা খুব ইন্টারেস্টিং হবে দেখার। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে মো সালাহ, এবং দু দলের ডিফেন্ডারদেরও চ্যালেঞ্জ থাকবে এই দুই ভেটারান ফুটবলারকে আসলে থামানো। নিঃসন্দেহে সেটাই আসলে দেখতে মুখিয়ে রয়েছে ফুটবল প্রেমীরা, এবং একটা জমজমাট ম্যাচ হয়তো বা উপহার দেবে দুটো দলই। দিন শেষে আর্জেন্টিনার সাপোর্টাররা অবশ্যই চাইবে যে মো সালাহ এগিয়ে না যাক, কিন্তু গত ম্যাচের পরে আসলে দে আর ভেরি স্কেয়ার্ড, দে শুড বি স্কেয়ার্ড আসলে কেপ ভার্দের সঙ্গে এরকম চ্যালেঞ্জের পরে। কেপ ভার্দের চেয়ে নিশ্চয়ই স্ট্রং অপোনেন্ট হিসেবেই দেখা দিতে পারে হিসেবে তো তাই। দেখা যাক সেটা কি হয়। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। ফয়সাল তিতুবীর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম আর্জেন্টিনা দলটার বর্তমান অবস্থান নিয়ে এবং কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে।